তাহলে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষায় কিন্তু আর সময় নেই, একদম সময় এগিয়ে এসছে আমাদের। তাহলে আমাদের কি কি করতে হবে এখন? এখন খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং কি করতে হবে, রেগুলার কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, মানে বারবার মক টেস্ট দিতে হবে। ঠিক আছে? বিভিন্ন ধরনের যে বিভিন্ন যে আমাদের এই কনস্টেবল রিলেটেড পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ ডাব্লিউবি কনস্টেবলে কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক দেয় সেটা আমি ভালো করে দেখলাম এবং সেটা আমি অ্যানালিসিস করে আজকে বলছি কোন কোন চ্যাপ্টার গুলো তোমরা করবে। দেখো, শতকরা 1 নম্বর, সব থেকে ভাইটাল চ্যাপ্টার শতকরা। ঠিক আছে? শতকরা যে চ্যাপ্টারটা আছে সেটি মোটামুটি তুমি খুব ভালো করে দেখে নেবে। শতকরা বা পার্সেন্টেজ, এখান থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে? এখান থেকে মোটামুটি আমি যা দেখলাম 3 থেকে 4টি কোশ্চেন, 3টি তো দিচ্ছেই, অথবা 4টি কোশ্চেন। অর্থাৎ এই শতকরা চ্যাপ্টারটা প্রথমেই খুব ভালো করে আমাদের প্রিপারেশন নিতে হবে। এটা অর্থাৎ শতকরা থেকে যত অঙ্ক আছে রেগুলার করবে, 5টা করে অঙ্ক করবে। এই কদিনে 5টা করে প্রত্যেকদিন শতকরা থেকে অঙ্ক করলে কিন্তু দেখবে শতকরা আর আটকাচ্ছে না। আর আমরা পরীক্ষায় কি ভুল হয়, আমরা খুব সিলি মিস্টেক করি, দেখবে উত্তর জানো একদম 100%, ঠিক আছে, দিয়ে কি হলো, ধরো 25-এর, হ্যাঁ, 2% বলেছে, তো আমরা কি করলাম, ঝট করে করতে গিয়ে না ভুল করে দিলাম। ঠিক আছে? 1-2 হলো পয়েন্ট, এই 1-2 মানে কি, মানে 0.5, তো আমি করে দিলাম কি এখানটায়, করে দিলাম অন্য একটা ভুল করে দিয়ে হুট করে দেখা গেলো 25 করে দিয়ে চলে এলাম, 0.25 করে দিয়ে চলে, এরকম একটা ভুল আমাদের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা হবে না। বা দ্বিতীয়ত, তুমি ঠিক উত্তর বের করেছো, যদি এটা প্রথমে বলা উচিত না, শেষে আমি বলবো তার জন্য না, তো ঠিক উত্তর বের করেছো হবে বি, করেছো সি এ, এই সম্ভাবনাটা কিন্তু খুব পরীক্ষায় থাকে, তার জন্য মক টেস্টটা বারবার দেবে। 2 নম্বর চ্যাপ্টার যেটা আমার মনে হয়েছে, অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত, এখান থেকেও সেই তাই সেম 3 থেকে 4টি কোশ্চেন, 3 থেকে 4টি কোশ্চেন। এবার অনুপাত সমানুপাত মানে কি, অনুপাত সমানুপাত পুরোপুরি একই, পিতা পুত্র হতে পারে, বা অনুপাত সমানুপাত শতকরা হতে পারে, কোলাবোরেশন করে অঙ্ক দিয়ে দিয়েছে দুটো মিলে। এই অনুপাত সমানুপাতে হয়তো 5:2, ঠিক আছে, এবং প্রত্যেকটাই তার 10% বৃদ্ধি পেলো, তাহলে অনুপাত কত হবে, এই ধরনের আর কি অঙ্ক। অনুপাত সমানুপাত সঙ্গে শতকরা মিশিয়ে দিয়ে একটা অঙ্ক হতে পারে। তো এইভাবে অঙ্ক হতে পারে। সবসময় এই নয় যে শতকরা থেকে পুরোপুরি প্রপারলি পড়ে যাবে, দুটো করে গেলে দেখবে অঙ্কটা পেয়ে যাচ্ছ। লাভ ক্ষতি, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। লাভ ক্ষতি, আমি এসআই পরীক্ষাতেও কিন্তু বলেছি লাভ ক্ষতি থেকে একটা অঙ্ক প্রত্যেক বছর এসআই মেন্সে থাকে। যারা এসআই মেন্স দিচ্ছ তারা কিন্তু লাভ ক্ষতি চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে যাবে। ধরে রাখতে পারো একটা অঙ্ক তোমাদের মেন্সে 5 নম্বরে পড়বে। এইখানেও লাভ ক্ষতি, লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস, এখান থেকেও কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন ধরে রাখতে পারো হবে, 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু আসবে। তাহলে এই 3টে চ্যাপ্টার ইম্পর্টেন্ট। আর কি, গড় বা অ্যাভারেজ, ঠিক আছে, 4 নম্বর চ্যাপ্টার গড়, গড় বা অ্যাভারেজ, এখান থেকেও ধরে রাখতে পারো 2টো প্রশ্ন। আমি বিভিন্ন পরীক্ষায় দিলাম 2টো করে প্রশ্ন কিন্তু গড় বা অ্যাভারেজ থেকে চলে আসছে। ঠিক আছে? সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটা থেকে, সরল সুদের ফর্মুলা তোমরা জানো, আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা জানো। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা দিয়ে দেখে নেবে মোটামুটি, এবং প্রত্যেকদিন 2টো করে অঙ্ক প্র্যাকটিস করবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে। ঠিক আছে? তো একসঙ্গে আমি লিখছি, সরল এবং চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, তার মধ্যে সরল সুদটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক বেশি আসে, চক্রবৃদ্ধি থেকে অঙ্ক আসার সম্ভাবনা একটা আসতে পারে। ধরে রাখতে পারে এখান থেকে দুটোতে একটা একটা করে 2টো অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা থাকে। এমনকি সরল সুদে কিন্তু অনেক সময় 2টো অঙ্ক থেকে যায়, শুধু শুধু সরল সুদে 2টো দিয়ে দেয়, হ্যাঁ, চক্রবৃদ্ধিতে একটা দেয়, এরকমও হয়। আবার সরল দেখা গেল দুটোতে একটা একটা করে অঙ্ক দিল, এরকম হতে পারে। এই চ্যাপ্টারটা দেখে রাখবে। আর যদি আমি বলি, তাহলে অংশীদারি কারবার, এই চ্যাপ্টারটা দেখবে ভালো করে, 6 নম্বর, এখান থেকে একটা অঙ্ক তুমি পেয়ে যাচ্ছ, অংশীদারি কারবার। ঠিক আছে? এই চ্যাপ্টারটা, এখান থেকেও একটা অঙ্ক এক্সপেক্ট করতে পারো, একটা অঙ্ক পড়বে, খুব সোজা অঙ্ক। এই চ্যাপ্টার গুলো খুব ভালো করে দেখবে। ট্রেন সংক্রান্ত এবং নৌকা সংক্রান্ত, ঠিক আছে, এই চ্যাপ্টারটা 7 নম্বরের, ট্রেন সংক্রান্ত, ট্রেন সংক্রান্ত অঙ্ক খুব সোজা অঙ্ক হয়।
হ্যাঁ, একটি ট্রেন একটি মানুষকে এত সেকেন্ড অতিক্রম করলো ট্রেনের গতিবেগ, এই তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 100 মিটার লম্বা একটি ট্রেন 250 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে, হ্যাঁ, 60 কিমি পার গতিবেগে কত সেকেন্ড অতিক্রম করবে? এই ধরনের যে ট্রেন সংক্রান্ত অঙ্ক, ট্রেন সংক্রান্ত এবং কি বোট বোট অ্যান্ড স্টেম মানে নৌকা এবং স্রোত, নৌকা ও স্রোতের অঙ্ক, এই অঙ্ক, এই অঙ্ক একটা একটা করে দুটো অথবা একখানা পড়বে, 1+1 ধরে রাখতে পারো। ঠিক আছে, একটা করে দুটো, এই চ্যাপ্টারটা দেখে যাবে, একবার একবার দেখে গেলেই পারবে। হ্যাঁ, নৌকার গতিবেগ এত, স্রোতের গতিবেগ এত, কত সময় লাগবে? স্রোতের অনুকূলে কত সময় লাগবে, স্রোতের প্রতিকূলে কত সময় লাগবে? জানো যে নৌকার গতিবেগ হয়তো 8 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা। তো খুবই সোজা। ঠিক আছে, যদি বলে স্রোতের অনুকূলে মানে যোগ হয়ে যাবে, জানো 10 কিমি পার ঘন্টা গতিবেগ হয়ে যাবে, স্রোতের প্রতিকূলে 6 কিমি পার ঘন্টা গতিবেগ হয়ে যাবে। এভাবে কি হয়, ঘুরিয়ে ফিরিয়েও দেয়। চ্যাপ্টারটা থেকে রেগুলার বেসিক থেকে অ্যাডভান্স কয়েকটা অঙ্ক করে যাবে, একটা একটা করে অঙ্ক করে যাবে প্রত্যেকদিন। এই চ্যাপ্টার ধরে ধরে দেখবে অঙ্ক পাচ্ছো। বেশ, নৌকা স্রোত হয়ে গেল। আর কি হতে পারে? বিভাজ্যতা থেকে একটা অঙ্ক করে যাবে। বিভাজ্যতা একটা অঙ্ক দেবেই। ঠিক আছে, একটা অঙ্ক দেবেই। ঠিক আছে, হয়ে গেল। আর মিশ্রণ, মিক্সচার থেকে অঙ্ক 8 নম্বর, 10 নম্বর হয়ে যাচ্ছে, 9 নম্বর। মিশ্রণ, মিশ্রণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বেশি অঙ্ক দেয় না, একটা অঙ্ক দেয় মিশ্রণ থেকে, একটা অঙ্ক। সব কিন্তু প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে বলছি কিন্তু, হ্যাঁ, মানে এইভাবেই কিন্তু অঙ্কগুলো আসছে এবং এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এইভাবেই কিন্তু আসবে। ঠিক আছে, সময় কার্য এবং নল চৌবাচ্চা, সময় কার্য দেখে যাবে, সময় ও কার্য। হ্যাঁ, 11 নম্বর কি করবে? নল চৌবাচ্চা, নল ও চৌবাচ্চা সব ধরে রাখতে পারো, এগুলো একটা করে অঙ্ক। চৌবাচ্চাগুলো সব ধরে রাখতে পারো, একটা করে অঙ্ক আসবে তোমার। ঠিক আছে, সময় কার্য, নল চৌবাচ্চা দিয়ে দিলাম, মিশ্রণ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর অংশীদারি কারবার, সরলসূত্র চক্রবর্তী সুদ, ট্রেন সংক্রান্ত, নৌকা স্রোত, সময় ও দূরত্ব একটা অঙ্ক আসবে, সময় ও দূরত্ব। ঠিক আছে, সময় ও দূরত্ব, এই চ্যাপ্টারটা খুব ভালো করে একবার দেখে যাবে, জাস্ট একটা করে অঙ্ক করবে। হ্যাঁ, মানে প্র্যাকটিস সেটের মধ্যে দেখবে এইসব অঙ্কগুলো থেকে যাবে, একটা করে করে নেবে। কিন্তু এই যে চ্যাপ্টার গুলো প্রথমেই বলে দিয়েছি স্টার মেরে মেরে, এই চ্যাপ্টার গুলো কিন্তু রেগুলার 5টা করে অঙ্ক প্র্যাকটিস করবে, দেখবে তোমার কিন্তু এখান থেকে একটা মোটা, একটা বেশ ভালো রকম নাম্বার কিন্তু উঠে যাচ্ছে। ঠিক আছে, মক টেস্ট বারবার দেবে কিন্তু, বারবার বলছি। ভগ্নাংশ, এখান থেকে অঙ্ক পড়ে, ভগ্নাংশ, এটা থেকে একটা অঙ্ক ধরে রাখতে পারো। 14 নম্বর কি দিতে পারো? লসাগু এবং গসাগু, লসাগু এবং গসাগু থেকে অঙ্ক পড়ে, ও গসাগু। যেমন ধরো একটি সংখ্যার লসাগু এত এবং গসাগু এত, সংখ্যা দুটি, হ্যাঁ, প্রথম ছোট সংখ্যাটি এত হলে বড় সংখ্যাটি কত? বা একটি সংখ্যার লসাগু এত, গসাগু এত, সংখ্যা দুটি কি কি হতে পারে? এই ধরনের অঙ্ক কিন্তু পড়ে, ধরে রাখতে পারো। এটা একটা, এটা একটা, দুটো অঙ্ক, হ্যাঁ, আসার সম্ভাবনা কিন্তু আছে। আচ্ছা, সিম্পলিফিকেশন বা সরলীকরণ, 15 নম্বর, সরলীকরণ, সরলীকরণ। আমি কিন্তু শর্টসে বিভিন্ন রকম অঙ্কগুলো কিন্তু দিয়ে থাকি। ঠিক আছে, দেখবে এখান থেকে কিন্তু অঙ্ক কিন্তু মোটামুটি ওই ধরনের অঙ্কগুলোই থাকে। আমি যদিও চেষ্টা করবো প্রিভিয়াস ইয়ার গুলো শুধু দেওয়া এবার। ঠিক আছে, এখন বারবার প্রিভিয়াস ইয়ার অঙ্কগুলো থেকে এবং সেই টাইপের অঙ্ক অ্যানালাইসিস করবে, যে সেই টাইপের অঙ্ক দিলে আমি কিভাবে করব। প্রিভিয়াস ইয়ার থেকে দিলে কিন্তু দেখবে মোটামুটি কমন পেয়ে যাবে, 25-এর মধ্যে 22+ নাম্বার কিন্তু চলে আসবে। ঠিক আছে, বর্গ, বর্গমূল, ঘনমূল, এখান থেকে একটা অঙ্ক। ঠিক আছে, বর্গ বা স্কোয়ার হতে পারে, বর্গমূল, হ্যাঁ, বা রুট হতে পারে। ঠিক আছে, ঘনমূল এবং ঘন হতে পারে, কিউবের অঙ্ক হতে পারে এবং ঘনমূল, কিউব রুট হতে পারে। এখান থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু থাকে। বেশ, আর কি হতে পারে? তোমার সূচক থেকে অঙ্ক দিতে পারে। ঠিক আছে, মুছে দিই, এখানে এখানে নিয়ে দিই, 1+1,
সূচক থেকে অঙ্ক দিতে পারে, এই চ্যাপ্টার গুলো ভালো করে দেখবে, একবার একবার চোখ বুলিয়ে নেবে। সূচক থেকে, সূচকের সঙ্গে করণী আসতে পারে। যদি কোনো চ্যাপ্টার মনে হয় যে না এই 1 নম্বর অঙ্কগুলো এই চ্যাপ্টারটা আমার ঠিকঠাক আমি পারবো না, ছেড়ে দিয়ে বাকি অঙ্কগুলো করবে, কিন্তু প্র্যাকটিস সেটের সঙ্গে করার চেষ্টা করবে, দেখবে চলে আসার সম্ভাবনা থাকে। এখান থেকে একটা অঙ্ক আসবে সূচক এবং করণী থেকে। আর কি হতে পারে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসবেই, ঠিক আছে, বা দুটো আসতে পারে। ক্ষেত্র এবং বর্গক্ষেত্র একটা একটা করেও আসতে পারে, আবার একটা অঙ্ক আসতে পারে, কিন্তু চ্যাপ্টারটা মোটামুটি দেখে যাবে। কর্ণের দৈর্ঘ্য কত, ঠিক আছে, এগুলো জাস্ট এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। আর যেগুলো আছে চোং, ঠিক আছে, 19 নম্বর চোং, লম্ববৃত্তাকার শঙ্কু, এখান থেকে একটা অঙ্ক দিয়ে দিচ্ছে, চোং, গোলক, গোলক, শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু, চোং, গোলক, শঙ্কু, আর কি আছে বলো, আয়তঘন, আয়তঘন, ঠিক আছে, গোলক তো হয়ে গেছে। এখান থেকে মানে 3D যেগুলো আর কি, 3D যে অঙ্কগুলো আছে, এই ফর্মুলা গুলো জাস্ট একবার দেখে নেবে, যে একটি হয়তো দেখা গেল যে একটি এত ব্যাসার্ধের একটি গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধে আর কতগুলি গোলক পাওয়া যাবে, এই ধরনের অঙ্ক গোলক থেকে আসতে পারে, ঠিক আছে। চোং 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 থেকে কেমন অঙ্ক আসতে পারে, হ্যাঁ, যে একটি চোঙের তোমার আয়তন বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে, তোমার উচ্চতা কথা বলতে হতে পারে, বা একটি এত বড় চোঙকে কেটে আমার এতগুলি চোঙ তৈরি করা হলো, এটা হতে পারে। শঙ্কু দিতে পারে, শঙ্কু থেকে, ঠিক আছে। আয়তঘন করতে ফর্মুলা গুলো জাস্ট দেখে নেবে এবং অঙ্কগুলো করার চেষ্টা করবে। এই মোটামুটি চ্যাপ্টার করে গেলে হয়ে যাবে। আর একটা কি পড়ে থাকলো, বৃত্ত থেকে আসতে পারে, ত্রিভুজ থেকে আসতে পারে, হয়তো বৃত্ত দিলে হয়তো ত্রিভুজ দেবে না, ত্রিভুজ দিলে হয়তো বৃত্ত দেবে না, এরকম এই অঙ্কটা কিন্তু আসতে পারে। এই চ্যাপ্টার গুলো সব থেকে বেশি কিন্তু বারবার আছে। এই যে 19টা চ্যাপ্টার, আমি এখানে লিখে দিই 20 নম্বর করে দিই, 20 নম্বর বৃত্ত করতে পারো, ত্রিভুজ করতে পারো, ত্রিভুজ দেখতে পারো, এই যে ত্রিভুজ এবং বৃত্তের ফর্মুলা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, সমদ্বিবাহুর ফর্মুলা, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ফর্মুলা গুলো এবং বৃত্তের ফর্মুলা গুলো কি কি আছে, এই অঙ্কগুলো কিন্তু একবার দেখে নেবে। তাহলে মোটামুটি অঙ্ক তোমার মোটামুটি মনে করতে পারো যে তোমার যে অঙ্কের যে নাম্বারটা আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম উঠে যাবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা কি করবে এখন, এই যে যে কদিন সময় আছে, সেটা হচ্ছে রেগুলার মক, রেগুলার মক, রেগুলার মক টেস্ট দাও, দেখবে প্রচুর ভুল বেরোবে, দেখবে যে জানা জানা অঙ্ক তুমি বারবার ভুল করছো, এবং এইখানেই তৈরি হয়ে নেওয়ার সময়। কারণ পরীক্ষা হলে গিয়ে দেখবে ইস এই অঙ্কটা খুবই সোজা ছিল, আমি অঙ্কের উত্তরটা ভুল করে দিয়েছি, যোগ করতে ভুলে গিয়েছি, 8 আর 3 = 11 হয়, আর আমি 8 আর 3 = 10 করে দিয়ে চলেছি তাড়াহুড়ো এতে। প্রতিটা মানে যতই ভালো অঙ্ক যাও না কেন এই ভুলটা হয়, ঠিক আছে। আমি আমি নিজেই কতবার ভুল করে দিয়ে রেখেছি পরীক্ষা হলে গিয়ে, এই ভুলটা অ্যাভয়েড করার চেষ্টা করবো, দেখবে 2-3 নম্বর, 2-3টে অঙ্ক এখানে চলে গেছে, 2-3 নম্বর তো গেলই গেল, বা নেগেটিভ হয়ে গেল। তো এই জিনিসটা করার চেষ্টা করবে, ঠিক আছে, বারবার যেন এই সমস্যাটা যেন কোনোভাবেই না আসে, ঠিক আছে। তো এবার চলে আসবো আমাদের এই যে পরীক্ষা, যে নভেম্বর মাসে, এই যে এই মাসে পরীক্ষার সাথে সময় নেই, ঠিক আছে। তো আমাদের কি কি আছে, অঙ্কে 25 নম্বর, রিজনিং এ 25 নম্বর, জিকে জিএস এ 25 নম্বর, ইংলিশে 10 নম্বর, তোমরা জানো, অর্থাৎ 85 নম্বরের পরীক্ষা। এই 85 নম্বরের উপর কিন্তু তোমার ভাগ্য নির্ধারণ করছে, এখানে যত নাম্বার তুলে নেবে, ঠিক আছে, তার উপর কিন্তু মেরিট হবে। অর্থাৎ এখন কিন্তু তাই নয় যে প্রিলিমিনারিতে আমি একটা অল্প রকম নাম্বার তুলে নিলাম, 100 নম্বর, 100 নম্বরের মধ্যে 50-55 পেয়ে গেলাম, মেন্সে আবার প্রিপারেশন নিয়ে নিলাম, এই জায়গাটা কিন্তু এবার নেই। তাহলে আমাকে প্রথম থেকে ভালো একটা মার্কস তুলতে হবে। তা আমি ম্যাথামেটিক্সে কোন কোন চ্যাপ্টার করতে হবে আমি বলে দিলাম, এবং ম্যাথামেটিক্স নিয়েই কিন্তু আমি পুরোপুরি পুরোনো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলাম, যে যে চ্যাপ্টার গুলো ভালো করতে হবে দেখলাম, ওখান থেকে ভুল করা যাবে না। অর্থাৎ এখান থেকে কিন্তু স্কোর তোলার একটা জায়গা, তোমরা যারা অঙ্ক মোটামুটি ভালো পারো তারা কিন্তু, এবং এখন মোটামুটি সবাই অঙ্ক করছে, রেগুলার প্র্যাকটিস করে এখান থেকে তুমি ধরে নাও যে 20 থেকে 22 নাম্বার কিন্তু তুলে নিতে হবে, 20 থেকে 22 নাম্বার, এই নাম্বারটা কিন্তু তুলে নিতে হবে, 22+। যে আরো ভালো পারো সে আরো ভালো করবে। রিজনিংটাও তাই, রিজনিং এও একটা ভালো নাম্বার স্কোর করার জায়গা, ঠিক আছে, 18 নম্বর তোলার চেষ্টা করবে। জিকে জিএসএ বলতে পারবো না, এখানটাই মোটামুটি ধরে রাখতে পারো যে 15 নম্বর এনাফ,
ইংলিশটা ভয়ের জায়গা, অনেকেরই ভয় হয়। তো 10-এর মধ্যে যদি 5ও পাও এটাও কিন্তু খারাপ নয়। এই স্কোরটা করার কিন্তু চেষ্টা করতে হবে। তুমি তার মানে কি করবে এখন, রেগুলার একটা কোনো স্ট্যান্ডার্ড মক টেস্ট নাও বা কোনো বই নাও যেখানে মকের বিভিন্ন রকম মক টেস্ট আছে, তো 25টা মক টেস্ট একটা বই কিনলে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দাও প্রত্যেক দিন। মক টেস্ট খুব ইম্পর্টেন্ট, কারণ মক টেস্টের ওপরেই কিন্তু তুমি বুঝতে পারবে তোমার কোথায় ভুল হচ্ছে, সিলি মিস্টেকটা কোথায় করছো। আর যদি বাড়িতে ওএমআর এ সিলি মিস্টেক করো, ওএমআর করবে, তাহলে টাইমটা তুমি কিন্তু বুঝতে পারবে। ধরো ওএমআর কত কত সময় লাগছে, কত স্পিডে হাত চালাতে হবে, ওএমআরটা ভুল হয়ে যাচ্ছে নাকি, আমি গোল করার সময় যে নাম্বার, যেটা আমাদের আর কি রোল নাম্বার, সেটা করার সময় আমি গন্ডগোল করছি নাকি। ঠিক আছে, এই জিনিসগুলো ওএমআর কয়েকটা প্রিন্ট করে নিয়ে এসো, রেগুলার মক দাও, এবং দেখো ওএমআর বেসিসে তোমার কত সময় লাগছে। যে সময়টা আমাদের হাতে আছে তার থেকে তুমি মোটামুটি 7 মিনিট টাইম কমিয়ে নাও, কেননা সই টই করতে হয়, হ্যান ত্যান করতে হয়। ওই সময়টার মধ্যে 7 মিনিট কমিয়ে নাও, বাকি টাইমের মধ্যে ওএমআর কমপ্লিট করার চেষ্টা করো। তাহলে এই স্কোরটা তুমি টার্গেট নিয়ে এখন মোটামুটি এটা টার্গেট নাও, টার্গেট নিয়ে মোটামুটি তুমি প্রিপারেশন স্টার্ট করো। একটা স্ট্যান্ডার্ড টার্গেট বলছি, তাহলে কত হচ্ছে আমার, 20 ধরলাম আমি, 20, 18, 38, 38 আর 15, 48 আর 5 হচ্ছে 53, 53 আর 5 হচ্ছে 57, 57 আমার স্কোর কত হচ্ছে, 57 স্কোর হচ্ছে 85-র মধ্যে। এই স্কোরটা যদি তোমার প্রথমে হয়ে যায়, একটা মোটামুটি মিডিয়াম একটা যদি মক থাকে, তাহলে মনে করবে যে ঠিকঠাক আছে। ঠিক আছে, এবার তুমি স্কোর বাড়ানোর চেষ্টা করো, বা কোথায় ভুল হলো, কোন কোন জায়গায় তোমার নাম্বারটা কমে গেল। ইংলিশ যদি ভালো তুলতে পারো ভালো কথা, তো খুবই ভালো কথা। যেটা ধরো তুমি অ্যাচিভ করলে সেটাকে আরো বাড়ানোর চেষ্টা করবে, যে কোন জায়গাটা ভুল হচ্ছে। হয়তো দেখা গেল তুমি ইংলিশে কোনো একটা পোর্শন ভুল করে দিলে, সেই পোর্শনটা একবার গিয়ে চোখ বুলিয়ে নিলে। ঠিক আছে, জিকে জিএস তো ঠিক আছে, চ্যাপ্টার গুলো যখন দেখলে যে একটা দেখা গেল যে তোমার এরকম দিয়েছে যে আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছে, তোমাদের হুট করে মনে পড়লো না, তুমি কি করলে আইন অমান্য আন্দোলনে ভুল করে এসছো। ঠিক আছে, নেগেটিভ পয়েন্ট তো আছেই, তুমি আইন অমান্য আন্দোলনের ওই জায়গাটা চলে গেলে, একবার ইতিহাস বইটা খুলে আবার ঘেঁটে নিলে। ঠিক আছে, বা ধরো ভূগোল থেকে বললো যে তোমার পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি, তুমি ধরো দেখা গেলো তোমার এই জানতাম ভুলে গেছি, এরকম একটা ব্যাপার মাথার মধ্যে আসবে, তখন কি করলে, ওই মুহূর্তে দেখলে না, ওএমআরটা দেওয়ার পর সারাদিনে অ্যানালাইসিস করলে, এবং ওই পোর্শন গিয়ে একবার বই খুলে খুলে ঝালিয়ে নিবে, দেখবে অটোমেটিক ইমপ্রুভমেন্ট হবে। যখনই পশ্চিম ঘাট দেখবে তখন আবার পূর্ব ঘাটটা চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, এই আশেপাশে আর কি চোখ বুলিয়ে নেবে। যখন তুমি ধরো দেখা গেল যে পশ্চিম বাহিনী নদী কোনটি, হ্যাঁ, বা একবার দেখে নিলে গিয়ে ওই পশ্চিম বাহিনী নদী কি কি আছে, ঠিক আছে, পূর্ব বাহিনী নদী কি কি আছে, কোনটা কোন সাগরে মিলিত হয়েছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে, একবার চোখ বুলিয়ে নিলে সমস্যা হয়। এই রেগুলার এটা এইভাবে কিন্তু জিকেটাকে কিন্তু কভার করো। 9-10-এর জিকে থেকে এইভাবে কিন্তু কভার করো জিকে এবং জিএস পোর্শনটা। হ্যাঁ, যেগুলো যদি ভালো করে পড়া হয়ে থাকে তো ঠিক আছে, আর যদি দেখা যায় না একটু গন্ডগোল লাগছে, রিভাইজ করো। রিজনিং এ চলে যাও, রিজনিং এ যেটা আসছে না মাথার মধ্যে, কেন আসছে না সেটা পরে সারাদিন অ্যানালাইসিস করে ওই জায়গাগুলোকে স্ট্রং করো, যেন পরবর্তী ক্ষেত্রে ওইটাকে যেন ইজিলি টিক করে মেরে দিতে পারো। এবার চলে আসো মেন পজিশন ম্যাথের জায়গায়। ম্যাথটা আমি ভালো করে বলছি, বা ম্যাথ নিয়ে আমি বললাম কোন কোন চ্যাপ্টার পড়বে। ধরো দেখা গেল তোমার ধরো পার্টনারশিপ থেকে অঙ্ক দিয়েছে, তুমি অঙ্কটা করে এসছো, করে আসার পর হয়তো দেখা গেলো যে তুমি ভুল করে এসছো, কেন ভুল করলে। ঠিক আছে, বা পার্টনারশিপে, বা তোমার ধরো দিয়েছে অ্যাভারেজ থেকে কোনো একটা অঙ্ক, একটা ক্রিটিক্যাল অঙ্ক দিয়েছে, তোমার সেই মুহূর্তে মাথায় এলো না, পরে দেখলে অঙ্কটা সোজা। এই জিনিসটা যেন আর পরবর্তী ক্ষেত্রে না হয়, কোন কোন জায়গায় সমস্যা হলে এই জিনিসটা আমার হয়েছে, সেটা যেন তুমি আজ এখনই বুঝে নিলে। রেগুলার দাও, যে কদিন সময় আছে, 30 তারিখে পরীক্ষা, আমি ধরে নাও 28 তারিখ পর্যন্ত পরীক্ষা দিচ্ছ। আজকে হয়ে গেল তোমার কত তারিখ, আজকে তোমার প্রায় 5 তারিখ। 5 তারিখ থেকে ধরো স্টার্ট করলে 28 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই 5 থেকে 28, এই যে এই কদিন, এই মোটামুটি 22-23 দিন, এই 22-23 দিন কিন্তু 22-23টা মক টেস্ট, 25টা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, এবং বারবার মকটাকে অ্যানালাইসিস করে কোন কোন জায়গাগুলো ভুল, এবং দেখো তার নেক্সট মকে ওই ভুলগুলো আবার হচ্ছে কিনা, দেখবি অনেকটা কিন্তু কমে যাচ্ছে ভুলগুলো। ঠিক আছে, তো এইটা কিন্তু খুব দরকার। এটা দরকার না হলে পরীক্ষা হলে গিয়ে দেখবে যখন সোজা কোশ্চেন বা কঠিন কোশ্চেন, মাথা গরম হবে। প্রথমে একটা জিনিস তোমার বলে রাখি, পরীক্ষা হলে গিয়ে দেখবে প্রথম প্রথম যদি 2-3টে কোশ্চেন যদি না পারো ফার্স্ট স্টার্টিং এ, মাথা গরম হয়, মাথা গরম হতে দেবে না। কন্টিনিউ কি করবে, মাথা ঠান্ডা রাখবে, যে না সব কোশ্চেন কঠিন হবে না। 85টার মধ্যে 60 থেকে 62 কোশ্চেন আমার সব কোশ্চেন আমি কিন্তু করতে পারবো। আমার কিন্তু 57-60 মতো স্কোর কিন্তু আমাকে রাখতেই হবে।
ঠিক আছে, এই জিনিসটা আমাকে ধরে রাখতে হবে। যদি একটা স্ট্যান্ডার্ড মডারেট কোশ্চেন হয়, ইজি কোশ্চেন হয় একটু বাড়ানোর চেষ্টা করবে। ঠিক আছে, মাথা ঠান্ডা রাখবে। প্রথম প্রথম অনেক সময় হয় যে হুট করে তোমার সেটা দেখা গেলো পরপর 4টে কোশ্চেন টাফ হয়ে গেল, তুমি 4টেই পাচ্ছ না, তোমার এমন একটা মেন্টালিটি মানে মাইন্ড এমন হয়ে যাবে যে আমি আর পাচ্ছি না পরীক্ষা দিতে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে চলে আসবে, এটা কিন্তু করা যাবে না পরীক্ষা হলে। অর্থাৎ তোমাকে এখনই সেই রকম প্রিপারেশন নিয়ে রাখতে হবে যেন ফুল কোশ্চেনটা কভার করতে পারি। দ্বিতীয় কথা, সময় নষ্ট করবে না। ম্যাথ, কোন একটা ম্যাথ পারছো না, গন্ডগোল আছে, বড় ক্যালকুলেশন ছাড়তেও শিখতে হবে। শুধু যে করলাম তা নয়, আমাকে ছাড়তেও শিখতে হবে। আমি এখন এইটা করবো না, গোল মেরে রেখে দিলাম। ইজি অঙ্ক আমি ম্যাথ পারি কিন্তু এখন করবো না, আমি পুরো কোশ্চেনটা কভার করে আসি, ওয়ে মার্কটা ফিল আপ করে দিই, আবার টাইম থাকবে 15 মিনিট, আবার আসবো অঙ্কটাকে আবার আমি হাত দেবো। ঠিক আছে, এভাবে আসবে, দেখবে তোমার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। এবার একটা কোশ্চেনে তুমি 15 মিনিট টাইম লাগিয়ে দিলে বা 8-10 মিনিট টাইম লাগিয়ে দিলে একটা অঙ্কতে, তোমার কিন্তু প্রচুর সময় খেয়ে গেল, শেষ পর্যন্ত আলটিমেটলি অঙ্কটা হলো না। ঠিক আছে, অঙ্ক আর ভুলও থাকতে পারে, তা ভুল থাকলে তুমি ওর পিছনে খাটতেই থাকলে, এটা করবে না। পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি পরীক্ষা দিয়েছিলাম। ঠিক আছে, আমার যেটা যেটা দেখেছিলাম যে পরীক্ষা হলে কিন্তু সহজ জিনিস ভুল হওয়ার সম্ভাবনা খুবই থাকে। তোমার আজকে এই সহজ জিনিস এটা তো সবাই পারবে, এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। সহজ জিনিস কিন্তু ভুল করা যাবে না, তাহলে কিন্তু আফসোসের শেষ থাকবে না। যদি দেখা গেল তোমার কাট অফ গেল ধরো 63, ঠিক আছে, ধরো 63 বা এরকম, আর তোমার ধরো ওই 5টা সহজ তুমি ভুল করে দিয়েছো, তুমি ধরো 62 পেয়েছো, যে তোমার সিলেকশন হলো না, দেখবে কাকা আফসোস বলে। আমার এমন অনেকে পরিচিত আছে যে কাট অফ গেছে 60, সে পেয়েছে 59.75 পেয়েছে। ঠিক আছে, তো সেই আফসোসটা ভয়ঙ্কর, এই দুটো যদি ভুল না করতাম, এই জিনিসটা যেন পরে শুনতে না হয় বা পরে তোমাকে যেন ভাবতে না হয়। এখন কিন্তু সবাই সেভাবে প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, তো আমার ওই প্রিলি মেন ফেন দিয়েই পরীক্ষা দিয়েই কিন্তু সিলেকশনে আমি দেখেছি যে এই রকম ভুল করে এসেছি, একটা হিউজ ভুল। ইংলিশে প্রচুর ভুল হয়, যারা ইংলিশে একটু দুর্বল। ঠিক আছে, কারণ অঙ্কতে ভুলের জায়গা নেই, অঙ্কটা মিলে যায়, ইংলিশে কিন্তু ভুল হয়। তো চট করে হয়তো ইংলিশে আমি ঝটাঝট আমি পারছি না বলে শুধু ভুল করে যাচ্ছি, এটা করবে না। জিকে জিএস খুব একটা এর জায়গা, ইতিহাস ভূগোল ভালো করে পড়ে যাও, পলিটিক্যাল সায়েন্স যেগুলো যেগুলো জানো, আর্টিকেল গুলো জানো, ইজি ইজি করে যাও। ঠিক আছে, মকটা বারবার দাও, আমি কিন্তু বারবার বলছি। ঠিক আছে, তো রেগুলার মক টেস্ট পার্ট ওয়াইজ ভাগ করে নাও, যে তুমি ম্যাথে কত করবে, ম্যাথে তোমার কত নাম্বার উঠেছে। দেখলে প্রথম পরীক্ষায় তোমার ম্যাথে উঠলো 20, ঠিক আছে, বা 18, বা যাই উঠুক, বা 15, পরে এর উপর কত বাড়াতে হবে, কোন কোন জায়গাটা ভুল না করলে তোমার নাম্বারটা বাড়তে পারতো, সেগুলো রেগুলার পরের দিন ভুল করবে না, পরের দিন তোমাকে আরো বাড়াতে হবে। ঠিক আছে, রিজনিং এর একটা পার্ট করে নাও, যে না আমি রিজনিং মোটামুটি 20 পারি, তা 20 আমার করতে হবে। ঠিক আছে, জিএস বা জিকে এটা আমি কত পারছি, এটা কিন্তু ছেড়ে দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সে বেশি ঘাটিয়ে লাভ নাই, কারেন্ট অ্যাফেয়ার্সে টুকটাক দেখতে থাকবে, টুকটাক দেখতে থাকবে, কিন্তু বেশি ঘাটিয়ে লাভ নাই। ঠিক আছে, এবং এবং ইংলিশ, যার যেমন প্রিপারেশন, এটা ইংলিশটা। ঠিক আছে, তুমি জানো তোমার স্ট্রং জোন কোথায় কোথায় তুমি বেশি নাম্বার তুলবে। আমি যেমন অঙ্কটাকে ধরে নিতাম, অঙ্ক রিজনিংটা আমাকে ভালো তুলতে হবে। ঠিক আছে, বাকিগুলো আমি কিন্তু প্রিপারেশন নিতাম, কিন্তু এই দুটো জায়গায় আমি স্টার মেরে রেখে দিতাম। এই দুটোতে আমাকে দেওয়া হলো, আমি ভাবতাম যে 25 আমার 25 তুলতে হবে, 24 কখনো কখনো 25 এরকম আসার টেন্ডেন্সি থাকতো। আমাকে রিজনিং এ আমাকে 25-এ 25 তুলতে হবে, আমি এটা দেখা গেলো যে 24 পেলাম বা 23 পেলাম, এরকম একটা স্কোর থাকতো। এবার বাকিটা আমার এখান থেকে তুলতে হতো আমাকে। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু এই যে একটা অঙ্ক পারিনি বা দুটো রিজনিং পাইনি, এটাও কিন্তু আমার সিলি মিস্টেক। ওটা হয়ে যেত, কিন্তু এমন কিছু কঠিন থাকে না, ওই সিলি মিস্টেক পরীক্ষার এই ছি ছি ছি, ভুল করে দিয়েছি, এই ভুলটা করা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু যারা এক্সপিরিয়েন্স, যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে দেখবে দেখবে এইটা প্রত্যেকে করে, এটা হিউম্যান এরর আমি বলি, হিউম্যান এরর এটা। আর একটা সম্ভাবনা কি থাকে, আর একটা সম্ভাবনা থাকে, ধরো এ বি সি ডি 4টে অপশন আছে গোল। হুম, ধরো 59 নম্বর কোশ্চেন এবিসিডি আছে, বা 60 নম্বর কোশ্চেন এবিসিডি আছে। ঠিক আছে, গোল আছে, তুমি তাড়াহুড়োর চোটে কি করলে, তুমি 59-এর অ্যান্সার দিচ্ছ বি 60-এ, গোল করে দিলে, বাস আই যা ভুল করে দিয়েছি, তোমার এই কোশ্চেনটা ভুল হয়ে গেল কিন্তু।
বা পরপর দুটো ভুল করে দিলে, এটা করবে না। যখনই করবে ওএমআর ফিল আপ করবে, এখন থেকে তুমি কিন্তু ওই জন্য প্র্যাকটিস করো। ওএমআরটা আবার জাস্ট ডট দিয়ে রেখে দাও যে হ্যাঁ এটা, আবার দ্বিতীয়বার মেলাও দিয়ে গোল করো। একটু 1 সেকেন্ড সময় নাও, কিন্তু 1 সেকেন্ড সময়ের জন্য একটা কোশ্চেন ভুল করে দিও না, ঠিক আছে? যদি কাট আপ যদি গায়ে গায়ে থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? এটা মনে রাখবে সবসময়। তো এভাবে প্রিপারেশন নিতে থাকো। সিএস আর প্রিপারেশন এভাবেই আমার বলার আছে। এবং মাইন্ড ঠান্ডা রাখো, মক টেস্ট দাও, দেখো বুঝতে পেরে যাবে যে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে বা কি কি জায়গার কোন কোন জায়গাগুলো আমি ঠিক করলে আমি ঠিকঠাক চলতে পারবো, ঠিক আছে? বেশ, ভালো করে পরীক্ষা দাও, ভালো করে প্রিপারেশন নিতে থাকো এবং ভালো করে মক টেস্ট দাও এবং অ্যানালাইসিস করো। এই বলবো, আর যে চ্যাপ্টার গুলো অঙ্কে বললাম প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু বারবার বারবার প্রত্যেক দিন চেষ্টা করো 5টা 6টা করে ওই রিলেটেড অঙ্ক করা এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ঘাটা মক টেস্টের পাশাপাশি। তাহলে দেখবে ঠিকঠাক প্রিপারেশন হয়ে যাবে।